সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব চান্দু। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজনকে, কথা বলবো একটা বিশেষ বিষয় নিয়ে। আপনারা জানেন, সারা পৃথিবীর বর্তমানে সবচেয়ে টপ অফ দ্য ওয়ার্ল্ড যেটা আমাদের ডিয়েগো মারাডোনার পৃথিবী থেকে চলে যাওয়া, এই আইকনিক ফুটবল লিজেন্ডের এই বিদায় সত্যিকার অর্থে আর্জেন্টিনা যখন 3 দিনের শোক ঘোষণা করেছে তাকে সর্বোচ্চ সম্মান জানানোর জন্য, আর্জেন্টাইনরা যখন সম্পূর্ণরূপে প্রস্তুতি নিচ্ছে তাকে সর্বোচ্চ সম্মান জানানোর জন্য, আমরা বাংলাদেশের মানুষ এই ছোট্ট একটি সীমান্তবর্তী এলাকা থেকে আমরাও তাকে স্মরণ করছি। আমরা জানি 220টা রাষ্ট্রের এমন কোন রাষ্ট্র নাই যে ডিয়েগো ম্যারাডোনা বা পেলেকে চিনেন না, ফুটবল খেলা জানেন না বা শুনেননি। এমন একটি আইকনিক ফুটবলারকে নিয়ে আমরা আজকে স্মরণ করব, স্মৃতিচারণ করব, কথা বলবো মেহেরপুরের ক্রীড়াঙ্গন নিয়ে। আমি আমন্ত্রণ জানিয়েছি, আমার সর্ববামে আছেন মেহেরপুরের ফুটবল লিজেন্ড, মেহেরপুরের কৃতি ফুটবলার, সকলের পরিচিত ইমদাদুল হক ভাইকে। আমি আমন্ত্রণ জানিয়েছি আমাদের এসিদ্দিকী শাহীন সাংবাদিক, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের গণযোগাযোগ সম্পাদক, একই সাথে উনি presshouse.com গার্নির সাংবাদিকতা করছেন। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই এপিসোডে। ইমদাদ ভাই, বিশেষ করে আপনাকে আজকের এই আমন্ত্রণটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের আকাশ সময় একটা মানুষ ফুটবল জগতে, যাকে পৃথিবীকে কাঁদিয়ে তিনি চলে গেলেন, একটু অসময়ে চলে গেলেন, মাত্র 60 বছর বয়স। আমরা এই ডিয়েগো ম্যারাডোনাকে স্মরণ করে আমি এই অনুষ্ঠানটা করার পরিকল্পনা, সেক্ষেত্রে আপনাকে নিমন্ত্রণ করা। ডিয়েগো ম্যারাডোনার এই মৃত্যু আপনি কি করে দেখেন? আমি যখন কালকে রাত্রে টিভিতে নিউজে ওনার মৃত্যুর সংবাদটা শুনলাম, আমি অনেকক্ষণ একেবারে নীরবতা হয়ে গেল। যে দুনিয়াতে একজন ভালো একজন ফুটবলার, ভালো একজন পরিচিত ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল অল্প বয়সে। ওই হিসাবে আমি ওনার বিশাল একজন, আমি কেন সারা পৃথিবীর, উনি ফুটবল যে খেলা খেলেছে, এই ফুটবল থেকে ওনার আর্জেন্টিনাকে চিনেছে। ওনার ফুটবলের থেকে আর্জেন্টিনাকে চিনেছে, আর্জেন্টিনার একটা দেশ বলে চিনেছে ম্যারাডোনাকে নিয়ে। আর ওনার কথা বলতে গেলে আমিও ওনাকে চিনতাম না। 80-র দশকে আমরা যখন খেলা খেলেছি, যখন ওয়ার্ল্ড কাপের বাছাই পর্ব খেলা চলেছে, তখন তো টিভি খুব কম ছিল। রেডিওতে ধারাভাষ্যতে আমরা টুকটাক শুনতাম, টিভিতে কম বেশি একটু দেখতাম। তারপরে বাছাই পর্ব খেলা হতে হতে যখন এক পর্যায়ে সব দেশ চলে আসলো, তারপরে ওই ওয়ার্ল্ড কাপ 86-র ওয়ার্ল্ড কাপে ম্যারাডোনা আসলো। ব্রাজিল সব বিভিন্ন দেশ, ইটালি, জার্মানি, বিভিন্ন দেশ আসলো। ওই ম্যারাডোনার খেলা ওই টিভিতে আমরা দেখতে লাগলাম। 86 সালের ওয়ার্ল্ড কাপ আজকেও আমার চোখের সামনে ভাসছে। রাত 2টার সময় খেলা, 1:30টায় খেলা। আমরা কিন্তু সেই রাত জাগে ওই খেলা দেখতে হবে, আমরা সারা রাত ঘুমাইনি। তো ওই খেলাটা দেখার জন্য আমরা যখন রাত জেগেছি, টিভি তখন খুব কিঞ্চিত মেহেরপুরে কয়েক বাড়িতে, তো সিনেমা হলের মতো আমরা মানুষজন খেলা দেখেছি। এবং ওই সময় ওনাকে একেবারে বিশালভাবে দেখেছি, বিশালভাবে একক প্রচেষ্টায় উনি একের পর এক টিম জিতে ওই সেমিফাইনাল, তারপরে ফাইনালে একক প্রচেষ্টাতে যখন উনি একটা গোল দিলেন 7টা প্লেয়ারকে কাটিয়ে, ওই খেলাটা
ফাইনাল খেলাতে 7টা প্লেয়ার মাঝমাঠ থেকে 7টা প্লেয়ারকে কাটিয়ে যখন উনি একক প্রচেষ্টাতে গোল করলেন, ওই দিন থেকেই ম্যারাডোনার ভক্ত পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে ওনার সে প্রশংসা না করতে পারবে না। আর বাংলাদেশ ম্যারাডোনা মানে আর্জেন্টিনা মানে ম্যারাডোনা, আর ম্যারাডোনা মানে আর্জেন্টিনা। আর ওনার খেলা মানে দেখার জন্য আজকে আর্জেন্টিনার খেলা না, খেলা ম্যারাডোনার খেলা দেখতে হবে। কার খেলা? আজকে ম্যারাডোনার খেলা আছে। দেশটা আজকে ম্যারাডোনার খেলা আছে। ওই সর্বনাশ, বিরাট ব্যাপার। এই কারণে বাড়ির রান্নাঘর পর্যন্ত উনি পৌঁছে গিয়েছিলেন। একেবারে মেয়েরা সবাই জানতেন মারাডোনা কি। কে চেনে না? আমি আসবো আপনার কাছে ইমদাদ ভাই। আমি আমার সহকর্মী ইয়েকে সিদ্দিকী শাহীনের কাছে জানতে চাইবো। আমি আমাদের এই জেলা শহরগুলোতে আমরা যারা এখানে সাংবাদিকতা করি, জেলা লেভেলে সাংবাদিকতা করি, আমাদের তো সেই সব সংবাদই পরিবেশন করতে হয়, সব সংবাদই লিখতে হয়। আলাদা করে ক্রীড়ার কোনো সাংবাদিক যে থাকবে তা তো নাই। কিন্তু সত্যিকার অর্থে বড় বড় শহরগুলোতে, ঢাকাতে বা খুলনাতে, রাজশাহীতে, এখানে ক্রীড়া সাংবাদিক হিসাবে হয়তো অনেকে আলাদাভাবে দায়িত্ব পালন করে। তার কারণ ক্রীড়াঙ্গন একটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড়, তার ভাস্ট একটা ক্যারেক্টার আছে, যেটা সত্যিকার অর্থেই আলাদা সাংবাদিকতা যার কারণে দরকার হয়। আর সমস্ত গণমাধ্যমগুলোও এই ক্রীড়া অঙ্গনকে নিয়ে আলাদা সাংবাদিক সেখানে নিয়োগ করে। আমরা এই সংবাদকর্মী হিসাবে এই মারাডোনার বিদায় আমাদের দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সংবাদ মাধ্যমগুলা যেভাবে মারাডোনার চলে যাওয়াতে সংবাদ মাধ্যম অশ্রুসিক্ত হয়েছে, আপনি একজন গণমাধ্যমের মানুষ হিসাবে কিভাবে দেখা করবেন? ধন্যবাদ প্রতিদিনকে, ধন্যবাদ আমাদের মেহেরপুরের লিজেন্ড, ফুটবল লিজেন্ড, নো ডাউট। আপনাকেও ধন্যবাদ। আসলে ম্যারাডোনার একটা কথা বলতে চাচ্ছিলাম যে ভাই বললো যে খেলাটা আর্জেন্টিনার না ম্যারাডোনার, কথাটা কিন্তু এইভাবে আমি বলি সত্য। 94-এ যখন ব্লক টেস্টে ম্যারাডোনা ফুটবল মাঠ থেকে তাকে বিদায় করে দেওয়া হয়, মানে খেলায় উঠে বিদায় করে দেওয়া হয়, এই কথাটা হয়তো এই সকলের খেয়াল আছে। তো 94 সালে যখন ম্যারাডোনা খেলার মাঠ থেকে বিদায় নিল, তারপরে থেকে কিন্তু ম্যারাডোনার অনেক ভক্ত আর্জেন্টিনার খেলা হলে শুধু খবরটা নিত যে আর্জেন্টিনা জিতলো না হার, তাছাড়া ম্যারাডোনা নয়, দর্শক। এইটা একটা মানে ভবিষ্যতে ম্যারাডোনা না থাকলে যে কি অবস্থা হতে পারে সেই সময় মানুষ হয়তো অনুমান করছে। আর ম্যারাডোনা একটা ফুটবল মানে নক্ষত্র, তার বিদায়টা সারা বিশ্বকে কাটিয়েছে, ফুটবল নক্ষত্রে কাটিয়েছে। আর একটা কথা যেটা আপনি বললেন যে আসলে এই লোকাল এরিয়ায় যে ম্যারাডোনা বা খেলার যে বিষয়টা, লোকাল এরিয়ায় যে খেলাটা হচ্ছে, যে মানে আমাদের মতো ছোট ছোট জায়গায় খেলার উপরে তেমন কোনো গুরুত্বই দেওয়া হয় না, কোনো গুরুত্ব নেই। যে কারণে খেলার উপরে যে সাংবাদিকতা, খেলাটা নেই, খেলার মাঠ নেই, খেলার উপরে উৎসাহ নেই, এই জিনিসটার কারণে এই মানে সাংবাদিকতাদের ব্যস্ত থাকতে হয় না। খেলা নেই, সাংবাদিকতা সম্পূর্ণই আলাদা দিকে চলে গেছে, আলাদা করে খেলাকে রিপ্রেজেন্ট করা হয় না। এটার কারণ হচ্ছে খেলার উপরে তেমন কোনো ব্যবস্থাপনা নেই। যেটা আছে, যেটা আমরা দেখি সেটা খাতা কলমে আছে, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। এইটাকে আমাদের সকলকে এই খেলার ভিতরে আলাদাভাবে নজর দেওয়া উচিত। সেটা বটে, মারাডোনার মতো একটা মানুষ যার নামে দেশ পরিচিতি পাচ্ছে। ম্যারাডোনা, একটা কথা বলি, আমি ম্যারাডোনার প্রথম খেলা দেখি 90 সালে। আচ্ছা, টিভিতে যে ম্যারাডোনা খেলবে বড় ভাইদের সাথে শুনতাম। আমাদের গাঙ্গিতে আমার ভাই ফুটবলার ছিল, তোতা, আজমাই, এরা আলোচনা করতো যে ম্যারাডোনার খেলা হবে।
আর 90 বিশ্বকাপে প্রথম যে খেলাটা ক্যামেরুনের সাথে আর্জেন্টিনা, কিন্তু আমাদের সামনে বলা হতো যে ম্যারাডোনা খেলবে, তারা এমন উৎসুক ভাব দেখাতো, তখন থেকে আমাদের মনে হতো যে ম্যারাডোনাকে দেখে তখনও আমরা ম্যারাডোনার নাম শুনতাম। আর তখন ওই পাঠ্যপুস্তকের যে খাতা থাকতো, খাতার পিছনের দিকে লিনেকার ম্যারাডোনা, হ্যাঁ, এদের ছবি থাকতো। তো ম্যারাডোনার ওই ছবি দেখে আমরা করতাম কি কবে ম্যারাডোনার খেলা হবে। তো ক্যামেরুনের খেলা যে উদ্বোধনের দিন ক্যামেরুনের সাথে আর্জেন্টিনার খেলা হলো 90-এ, দেখলাম। তো সেই সময় একটা জিনিস মনে আছে যে ম্যারাডোনা যেদিকে 5-7টা প্লেয়ার সেই দিকে, ম্যারাডোনার যে খেলার যে কারুকাজ, মানে একা, মানে ও যে একা একজন বীর, মানে ওকে কেন্দ্র করে অন্য ফুটবলাররা সব সময় নজর থাকতো যে ম্যারাডোনাকে কিভাবে আটকাতে হবে, বুঝছেন? মানে তাকে আটকানোর জন্য 4-5 জন কোচ একেবারে 5 জনকে তার পেছনে তো মানে গাইড দেওয়ার জন্য, আমি তো কথার সাথে কথা দিচ্ছি আর কি, 5 জন একেবারে 4 জন 5 জনকে বলে দিত তুমি টোটাল ম্যারাডোনাকে গাইড করে রাখবে। কোনোভাবে ম্যারাডোনা বিরুদ্ধে এইভাবে ম্যারাডোনাকে আমাদের মতো, তখন আমরা যখন প্রথম খেলা দেখি ম্যারাডোনাকে আমরা চিনি। আর দ্বিতীয় যেটা হচ্ছে 90 যখন ফাইনালে ম্যারাডোনা গেল, তখন সার্জিও গাইকোসিয়া ছিল বিখ্যাত গোলকিপার, পাগলা বলে অনেকে, বাংলাদেশের যারা ভক্ত আর্জেন্টিনা তারা তাকে পাগলা গোলকিপার বলে। তো এই সাথে জার্মানির সাথে ফাইনাল খেলা, জার্মানির সাথে যে পেনাল্টি শটটা দেওয়া হয়েছিল আর্জেন্টিনার বিরুদ্ধে জার্মানির পক্ষে, এটা নিয়ে তো বাংলাদেশের অনেক ভক্ত মিছিল, আপনারা মনে আছে কি না? এবং সব সময় তখন ইত্তেফাক আমাদের বাসায় নিত, ইত্তেফাক পত্রিকায় প্রত্যেক দিন ওই রেফারিকে নিয়ে প্রায় প্রত্যেক দিন অনেকদিন ধরে নিউজ আসছে যে রেফারির কোনো শাস্তি হবে না। পক্ষপাতিত্বের জন্য জার্মানি ওই দিন ফাইনাল খেলা, সেদিন ম্যারাডোনা তো কেঁদেছিল, এবং ম্যারাডোনার সাথে সাথে সকল ভক্তই কেঁদেছিল। ফুটবলের যারা ফুটবল প্রিয় তারা সকলেই আঘাতপ্রাপ্ত হয়েছিল যে আসলে এই পেনাল্টি শটটা দিয়েছে আপনি একেবারে ডিফেন্সের বাইরে বাইরে, সেটা টেনে ইমার্জেন্সি টাইমে সেটা ভাই ফুটবলার একদম ওইটা ফাউলটা না ধরলেও হতো, আর যদি ধরছে তো একেবারে ডিবক্সের বাইরে হয় না। এটাতে খুবই আঘাতপ্রাপ্ত হয়েছে সেই সময়কার যা ভক্তগুলো ছিল, এখনো যাদের মনে আছে তারা এখনো আঘাতপ্রাপ্ত হয়। 90-এর যে খেলাগুলো হয়েছে অধিকাংশ খেলায়, কয়েকটা খেলায় আপনার পেনাল্টির মাধ্যমে কিন্তু সার্জিও গাইকোসিয়া, কিন্তু সেই পেনাল্টিতে জেতার মূলে ছিল সার্জিও গাইকোসিয়া। তো ওই প্লেয়ারকেও তখন কিন্তু পরিচিত লাভ করেছে ম্যারাডোনার পাশাপাশি। আর ম্যারাডোনার কথা তো বলে শেষ করা যাবে না। এমনি একাধারে যে মানুষের যে একটা কথা আপনি এর আগে বললেন যে সমাজতন্ত্র, মানে সাম্রাজ্যবাদীদের বিপক্ষে অত্যন্ত কঠোর ভূমিকা নিয়েছেন তিনি। ফিদেল কাস্ত্রোর আদর্শে তিনি ছিলেন। এই দিক দিয়ে মানুষের মনে তিনি হৃদয়ে দাগ কেটেছেন, শুধু ফুটবলের দিক দিয়ে না, বৈশ্বিক রাজনীতিতে যে সাম্রাজ্যবাদটা যেভাবে মানুষের ঘাড়ের উপরে চাপছে, দরিদ্র মানুষের উপরে, দরিদ্রকে দরিদ্র করছে, তার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। ফিদেল কাস্ত্রো, তারপর চে গুয়েভারা, তার খুব প্রিয় মানুষ হচ্ছেন এই দুইজন, ফিদেল কাস্ত্রো এবং চে গুয়েভারা। প্রিয় মানুষ। একবার ফিদেল কাস্ত্রো অসুস্থ হয়েছিল। ফিদেল কাস্ত্রো অসুস্থ হওয়ার ভেতরে সে দেখা করতে আসছিল তার কাছে, শুনাই দেখা করতে আসছে আর্জেন্টিনা। এবং কি দেখেন, গতকালকে ছিল ফিদেল কাস্ট্রোর মৃত্যুবার্ষিকী, তার এই বন্ধুর মৃত্যু দিনে মারাডোনার বিদায়, একই দিনে। আমি এই সূত্র ধরে আমি ইমরান ভাইয়ের কাছে জানতে চাইব, আমরা এই যে আপনি যে ফাউলটার কথা বলছিলেন, শাহিন যে ফাউলটার কথা বলল, এই ধরনের আমরা জানি যে ইউরোপ এবং আমাদের ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে যে ফুটবলের যে
এক ধরনের ফুটবল রাজনীতি, ফুটবল তাই না? একেবারে। ইউরোপিয়ান কান্ট্রি এবং আমাদের ইয়েগুলা মানে ল্যাটিন আমেরিকার হ্যাঁ, দেশগুলা, হ্যাঁ। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, তাই না? এদেরকে আলাদা চোখে দেখা। তাই না? এদের আলাদা চোখে দেখা হতো। ফিফা হ্যাঁ। সদস্য পদও ওই ইউরোপিয়ান কান্ট্রিতে বেশি, বেশি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এ ধরনের একটা রিউমার তো ছিলই। সেখানে যদি আমি বলি মারাডোনার মতো পেলের মতো কিংবদন্তি, একেবারে তারা যেভাবে প্রতিনিধিত্ব করলেন ফুটবলকে, আর ফুটবল রাজনীতিটা ফিফার নেতৃত্বেও আমরা ইউরোপিয়ান প্লেয়ারদের খাটো করে দেখছি না, না। কিন্তু যে মাত্রায় যে উচ্চতায় মারাডোনা উঠলেন ফুটবলকে কেন্দ্র করে, যে উচ্চতায় পেলে ফুটবলের নেতৃত্ব দিলেন, যে উচ্চতায় তিনি আসীন হলেন, আমরা ইউরোপিয়ান ফুটবলের সেই ধরনের কাউকে কিন্তু এই মাত্রার উচ্চতায় আমরা কিন্তু পাই না। কিংবদন্তি কিন্তু বহুত প্লেয়ার আছে, কিন্তু Right. কিংবদন্তি হয়নি, দুইজন হয়েছে। ওনাকে Right. আরেকজনকে টানতে হচ্ছে, সেটা হচ্ছে পেলে। ওনাকে না করলেও আর হচ্ছে না। এখনকার দিনে যে দুইজন প্লেয়ারের কথা বেশি শোনা যায় এখনকার টিনেজদের মুখে, সেটা হচ্ছে লিওনেল মেসি আর এই নেইমার। নেইমার। তারাও কিন্তু এই আপনার দক্ষিণ আমেরিকা হ্যাঁ, সে তো বটে, সে তো বটে। ভিতরে আছে। সে তো ইউরোপের বটে। ভিতরে কিন্তু একই এমন কেউ আসেনি। আর জার্মানির এমন যে কথা শোনা যাচ্ছে, তাহলে কয়েকদিন ওজিলের কথা শোনা গেল, কিন্তু নেইমার বা লিওনেল মেসির সঙ্গে আমরা দ্রগবার কথা জানি, আমরা রোনালদোর কথা জানি, রোনালদিনহোর কথা জানি। রোনালদিনোর কথা জানি, কাকার কথা জানি, Right. আছে। কিন্তু ওই সময়তে আমার ওই সময় যেমন ম্যারাডোনার সময়কার বলছি, ওই ভেন বাস্তেন, জি, তারপর রুডগুলি, এরাও কিন্তু এক সময় মাঠটা বড় অনেক বড় প্লেয়ার, অনেক দামি বড় প্লেয়ার। মানে আমার মানে যেমন এই রুটগুলি, তারপরে দিয়ে হল্যান্ডের, আরে বাপরে বাপ। এখন রুটগুলি আর এরা হয়েছে এটা হয়েছে আর কি, প্লাতিনি আছে, প্লাটিনি ছিল সেই সময়। হ্যাঁ, জি, ইয়েতে সেই সক্রেটিস ছিলেন। সক্রেটিস ছিল। তাই না? ওনাদের খেলা কিন্তু কিংবদন্তি কিন্তু কেউ হতে পারে ওই সময়। ওই পেলে ছিল, ওনাদের আগের পেলে কিংবদন্তি হয়েছে। তারপরে ধাপে এসছে আমাদের এই ম্যারাডোনার পরে এ পর্যন্ত কিন্তু ওই উপাধিটা কিন্তু আজ পর্যন্ত কেউ পায়নি। কিন্তু প্লেয়ার বহুত খেলা খেলছে, বহুত দামি প্লেয়ার হচ্ছে, কিন্তু ওই উপাধিটা কিন্তু এখনো কেউ তার ইতে মানে লাগাতে পারেনি। এটা একটা অসাধারণ একটা ব্যাপার। অসাধারণ একটা ব্যাপার। ব্যক্তি কিন্তু সত্যিকার অর্থে তার রাষ্ট্রের যেভাবে প্রতিনিধিত্ব করে সারা পৃথিবীকে পরিচিত পরিচিত। আরেকটা বিষয় হচ্ছে যে ম্যারাডোনার বিষয়টা বাংলাদেশে এত ব্যাপক আকারে ছড়াইছিল যে ম্যারাডোনার কাছে বাংলাদেশের নামটা গিয়েছিল, যে বাংলাদেশের লোক আপনাকে এক নামে চেনে। অথচ ম্যারাডোনা কিন্তু বাংলাদেশকে তখন দেশই চেনে না, বাংলাদেশ বলে বাংলাদেশ আছে। এই ভাষা আমরা এক সময় পড়েছিলাম। হ্যাঁ, পরে তিনি জানছেন পরে জানছেন যে উনি এই বাংলাদেশে, গতকালকে একটা সাক্ষাৎকার দেখছিলাম আমাদের বর্তমান ফুটবল ফেডারেশনের যিনি সভাপতি সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন ভাই বলছিলেন যে এখানে আমাদের এই 20 সালেই আসার কথা ছিল, করোনাকালীন কারণে এই যে টুর্নামেন্টটা হয়নি, এবং উনি একদম কথা দিয়েছিলেন অবশ্যই আমি বাংলাদেশে যাব। উনি পরে যখন ওনার কাছে বিভিন্ন ভিডিও ফুটেজ, বিভিন্ন স্লাইড গুলো উপস্থাপন করা হয়, দিস ইজ বাংলাদেশ পিপল, বাংলাদেশি পিপল, মানে তার ফ্যান হিসেবে সে তো মানে আপ্লুত হয়ে গেছে। এবং তার অবশ্য আরেকটা অভিজ্ঞতা আছে, 2019 সালে 18 সালে উনি পশ্চিমবাংলায় এসেছিলেন। পশ্চিমবাংলায় এসে উনি দেখছেন যে ওনার যে ভক্ত, কি ভক্ত বাঙালি, বাংলা, এগুলা যে আসলে সে এই পরিমাণ ভক্ত, সে তো তাজ্জব হয়ে গেছে। এই যে গতকালকে একটা টুইট করেছে ইমদাদ ভাই, আমাদের আর এক কিংবদন্তি, আমি যা পেলের কথা যেটা বলছিলাম, উনি ওনার টুইটারে টুইট করেছেন যে বিদায়ের শোক প্রকাশ করেছেন এবং বলছেন যে তুমি যাও স্বর্গে, আমরা একসাথে ফুটবল খেলবো। তুমি যাও স্বর্গে, একসাথে স্বর্গে ফুটবল খেলবো। নেইমার তার ছোটবেলাকার ছবি দিয়ে, ম্যারাডোনার সাথে ছোটবেলাকার ছবি দিয়ে, ও তখন ছোট নেইমার, সে তার ইয়েতে সোশ্যাল মিডিয়ায় সেও পোস্ট করেছে।
এরকম আপনার আমি মেসির ড্রগবার কথা বলছি, ইউরোপিয়ান সমস্ত ফুটবল লিজেন্ড যারা, সমস্ত ফুটবল লিজেন্ড কিন্তু মূলত মর্মাহত, এবং এই স্বল্প সময়ে যে আসলে মারাডোনার এই বিদায় মাত্র 60 বছর বয়সে, এইটা সত্যিকার অর্থে তার তো আসলে ফুটবলকে অনেক কিছু দেওয়ার ছিল, অনেক 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 কিছু হ্যাঁ। দেওয়ার ছিল। দেখেন 26 বছর আগে ম্যারাডোনা খেলা থেকে বিদায় নিচ্ছে 94 পরে হ্যাঁ। 94 শেষে। 26 বছরে তো যারা এখন মানে বেশ বয়স্ক, 4টা টুর্নামেন্ট খেলেছেন মনে হয়, হ্যাঁ। ইয়ে, অথচ, World Cup। 26 বছর পরে আজ 2000 সাল, এখানে ম্যারাডোনাকে এখনো যেভাবে স্মরণ করা হচ্ছে আমাদের বাংলাদেশে ইয়াং জেনারেশনের ভিতরে, তো এটা কিন্তু অবাক ব্যাপার। একজন ফুটবল প্লেয়ার, একজন ফুটবল তারকা তার খেলার মাধ্যম দিয়ে যে ইয়াং 26 বছর পরেও যে ইয়াংদের ভিতরে জায়গা করে নিয়েছে, স্মরণে আসছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। এটা আমি মনে করি যে একটা খেলার মাধ্যমে, শুধুমাত্র খেলা, অথচ এই খেলাটা বাংলাদেশে যখন ভাইরা খেলতে হতো 90 80 দশক থেকে শুরু 80 হয়েছে। দশকে তখন খেলা ছিল। ওই একই সাথে আমরা খেলা ফায়সাল শুরু আহমেদ, করেছি। আসলাম, ওরে সাব্বির, বাবা। গোলকিপার কানন। এজের দিক দিয়ে তো আপনাদের একই age, একই, প্রায়। একই। আমি একটা কথা বলি, কানন গোলকিপার ছিল তখন এশিয়া কাপ ফুটবল চলছিল, বাংলাদেশে খেলছিল। খেলাটা ছিল উত্তর কোরিয়ার সাথে, ফাইনাল খেলা। তো উত্তর কোরিয়া বাংলাদেশের সাথে পাচ্ছে না। এই খেয়াল আছে মনে হয় আপনার, একটা উত্তর কোরিয়ার এক প্লেয়ার কাট খাওয়ার পরে একেবারে। মানে একটা কিক দিছিল রেফারিকে। তো মানে রাগ করে। সেই সময় উত্তেজনা এতটাই ছিল, আর বাংলাদেশের মানুষ ফুটবলের উপরে এতটাই দুর্বল, এখনো আছে। তো সেই সময় বাংলাদেশ জিতবে, এশিয়া চ্যাম্পিয়ন হবে, এটা মানুষ একটা আত্মবিশ্বাস ছিল, ফুটবল প্রেমীদের ভিতরে ছিল এবং যারা খেলোয়াড় তাদের ভিতরে ছিল। আর তখন বাংলাদেশ খেলার এত ছন্দ ছিল। এখন বর্তমানে সেই ছন্দ তো নেই, বাংলাদেশ ফুটবলে সেই পরিবেশ নেই, ফুটবল খেলার মানসিকতা নেই, মানসিকতা নষ্ট হয়ে গেছে। তখন ভাবা হয়তো ক্রিকেট কখনো উঠবে কিনা, বাংলাদেশে ক্রিকেটটা কখনো উঠবে কিনা, অথচ বাংলাদেশ ক্রিকেট এখন অনেক অনেক উচ্চতায় ফুটবলের সাথে। আমরা এই আলোচনা করবো। আমি এই একটা কথা বলি এই কথার জন্য, সেটা হচ্ছে আমি যেমন আমার কথা বলি, ওই যে ম্যারাডোনা আজকে খেলা করেছে, আমরা ওই সময় খেলা দেখেছি। আমি খেলতাম গোলে, হ্যাঁ, আমি গোলে খেলতাম। যারা ম্যারাডোনা খেলা দেখেছে, যারা উপরে খেলেছে, তারা ম্যারাডোনার হওয়ার চেষ্টা করেছে। ম্যারাডোনার মতো খেলবো আমি, এরকম চিন্তা ভাবনা ছিল। কিন্তু আর আমি গোলে খেলতাম, তা আমার মেহেরপুরে এখন কোচি ভাই গোলে খেলতো, অনেক সিনিয়র, আমার বড় ভাইদের মেচু ভাইদের বয়সে কোচি ভাই গোলে খেলতো, টপ ফিগার। জি, কোচি ভাই খুব ভালো খেলতো। কোচি ভাইকে খেলা দেখতাম, দেখতে দেখতে কোচি ভাই মেহেরপুর থেকে চলে গেল চাকরিতে। তারপরে সৌ ভাই আসে বলে, সৌ ভাইয়ের খেলা দেখতাম এবং আমি মনে মনে আমার ওই গোলে খেলার একটা দাগ কাটলো কোচি ভাইয়ের থেকে। এত সুন্দর ভালো গোল, এইভাবে বল ধরছে, এইভাবে খেলছে, এত সুন্দর। এই যে মনের মধ্যে একটা আমি গেঁথে নিলাম, কিন্তু ওনাদের মতো একটা। তো এই যে মেহেরপুরে একটা খেলা থাকতে হবে, ছেলেগুলোর ভিতরে সেই দাগটা কাটতে হবে, তো খেলা হতে হবে, খেলা দেখতে যাবে। তো মেহেরপুরে যেমন একটা স্টেডিয়াম আছে, খেলা নেই আজকে 8টা বছর। বলতে গেলে আমার দেশের কথা চলে আসলো, মেহেরপুরের কথা চলে না, বলেন, আসলো, ক্রীড়া বলেন। জগৎ চলে আসলো, ক্রীড়া জগৎ নিয়ে ক্রীড়া আলোচনা জগৎ করতেই চলে হবে। আসলো। এখন পুরো আমরা একটা বড় বিগ ম্যানের কথা বলতে যাচ্ছিলাম, না, সেখানে সেটা তো বটে, রিলেটেড। এই একই একটা পর্যায়ে আমি যেমন ওনাদের খেলা দেখে একটা আসক্ত হয়েছি, আমি ওনাদের মতো খেলা, ওনারা খেলা খেলছে, এইভাবে খেলছে, কোচি ভাই এইভাবে খেলছে, এইভাবে বল ধরছে, আমার ভিতরে ওই ডাকটা কেটেছিল। অবশ্যই এটা তো কাটবে তো। এইরকম যদি আজকে যদি আমি আমার স্টেডিয়ামের আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি খেলার দিকে যতখানি এগিয়ে নিয়ে গেছে, প্রতিটা ডিস্ট্রিক্টে ভালো ভালো স্টেডিয়াম তৈরি করেছে, কিন্তু খেলা হচ্ছে না। আজকে আমি মেহেরপুরে আজকে 8টা বছর খেলা নেই। এই আমরা যখন খাতা কলমে আছে কিছু খেলা, খাতা কলমে টেবিলে খাতা কলমে হ্যাঁ। আমরা খেলা খেলতে গেছি, এ বাজার ও বাজার খেলা। ভাই খুব একটা কথা বলি, এখন আমাদের টিকিট মানে কি বিরাট ব্যাপার।
1 টাকা টিকিট, স্কুল ফিল্ড ঘেরা ছিল, হাই স্কুল, গভর্নমেন্ট হাই স্কুল। 1 টাকা টিকিটে 13,500 টাকা টিকিট সেল হয়েছে সেই সময়কার। ভাবা যায় ভাবতে পারে 1 টাকা টিকিটে 13,500 টাকা টিকিট সেল হয়েছে। খুব, এই আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে। আমরা প্লেয়াররা মাঠে ঢুকতে পারছি না, দর্শক একেবারে মাঠ থেকে পাঁচিল পর্যন্ত প্যাকটা একের প্যাকটা, ফুল প্যাকটা। আমরা মাঠে আর ঢুকতে পারছি না। এ বাজার ও বাজার, দুপুর বেলায় প্রসঙ্গে একটা কথা আসে। ভাই, এটা শেষ করি। হ্যাঁ, দুপুর বেলায় বাজার বন্ধ হয়ে গেছে। ওই সময় আমার হাতের গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে সেই সময়। তো যাই খেলা দেখলাম, খেলা করলাম, সরি দর্শক দেখলাম। তারপরে আসলে আমাদের স্টেডিয়ামটা হলো। স্টেডিয়ামে আমরা যখন মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গেলাম, তো দর্শকে আমরা জায়গা দিতে পারছি না। দর্শক স্টেডিয়ামে আমরা জায়গা দিতে পারছি না। এই মানে মেন রোডে পর্যন্ত দর্শক। তো আমি যেমন একটা প্লেয়ারকে দেখেছি, দুটো প্লেয়ারকে দেখেছি, কোচি ভাইকে দেখেছি, সৌ ভাইকে দেখেছি মাঠে খেলা দেখতে গিয়ে। এখনকার ছেলে পেলে মাঠে গিয়ে কি করছে, ওই মোবাইল টিপছে, খেলা তো নাই, খেলা দেখতে পাচ্ছে না। তাহলে স্টেডিয়াম থেকে লাভটা কি হচ্ছে? আজকে 8টা বছর স্টেডিয়ামে কোনো খেলা নেই। চিঠি আসছে আজকে যে মেহেরপুর সাঁতারে অংশগ্রহণ করবে। মেহেরপুর চিঠি দিতেছে ওই মিরপুরের ছেলেপেলেদেরকে, ওরা বলে যে একজন ওদের সবচেয়ে জানাশোনা আছে, তাকে দিচ্ছে যে তুই মেহেরপুর ব্যানারে খেলা খেলবে। যেটা বাস্তব কথা। মেহেরপুরে ভারত উত্তোলন আসছে, খেলা খেলতে হবে, অংশগ্রহণ করতে হবে, গান্নিকে পাঠিয়ে দিচ্ছে, বলে মেহেরপুর ব্যানারে খেলা খেলে আয়। হার জিত কি হতে অংশটা গরমটা করবে। আজকে এজ লেভেলের খেলা ক্রিকেট, ফুটবলের কথা তো বলা যাবে না। আমাদের সময় অন্তত 85টা 86টা ক্লাব ছিল, ফুটবল টিম ক্লাব ছিল। আজকে সে ক্লাব তো নাই, খেলা নাই, ক্লাবকে চিঠি দেয় না, তাদের ব্যক্তিগত খেলাধুলা নাই তো কি হবে? আজকে কেউ কোনো ছেলে পেলে আজকে স্কুল থেকে আসছে, এসে খেলা নাই তো মোবাইল টিপছে। আসবেন না ঘরের ভিতরে। হ্যাঁ, আমি যেটা বলতেছি সেটা হলো, আমরা যারা সাংবাদিক আমাদের এই প্রফেশনে আমাদের সামনে কিছু আইডল থাকে, তাই না? ফয়েজ আহমেদের মতো সাংবাদিক এই সাম্প্রতিক সময়ে চলে গেলেন আমাদের সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান খন্দকার, মনিরুজ্জামান ভাই, আমাদের প্রয়াত সাংবাদিক নির্মল সিং, তাই না? এরকম অনেকেই আছে, তাই না? অনেকেই আছে। ইনাদেরকে আমরা আইডল বানাচ্ছি, তাই না? রাজনীতিতে এরকম আইডল আছে, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, লেখালেখির ক্ষেত্রে যারা শিল্প সাহিত্য নিয়ে চর্চা করে তাদের ওই ধরনের আইডল আছে। ঠিক খেলাধুলাতেও কিন্তু আইডল আছে। আমরা যে আজকে যাকে নিয়ে আলোচনা করছি, আমাদের প্রয়াত মারাডোনা, এই ধরনের একটা আইডল গুলাকে সামনে নিয়ে কিন্তু ভাইদের মতো, যেমন ভাইকে বলছি যে আমাদের মেহেরপুরের মারাডোনা, ওই অর্থে বলছি যে অফকোর্স হি ইজ লিজেন্ড মেহেরপুরের প্লেয়ার, তাই না? এরকম ভাইদের সময় আরো যারা ছিলেন, শামীম ভাই ছিলেন গোলকিপার, তারপরে অন্যান্য অপরাধ রহমান স্যার প্রাইমারি স্কুলের, আমাদের প্রয়াত মতিন স্যার, তিনারা খেলা করেছেন, তাই না? এরকম মানে কি খেলা, তাই না? ধরস ভাই, রাইট। এরকম সত্যিকার অর্থে আমরা সেই সময় থেকে আমাদের একটা আধুনিক ফুটবল পর্যন্ত আমরা দেখলাম। ওই যে আমাদের প্রাক্তন কমিশনার মনিরুল ইসলাম মনি, হ্যাঁ, আমাদের ইসমাইলের কথা বলছিলাম আমরা, কাঙ্গিল ইসমাইল বিখ্যাত প্লেয়ার, এক সময় কুষ্টিয়া ডিস্ট্রিক্ট কিন্তু ঢাকাকে ধরে রেখেছিল। কুষ্টিয়া ডিস্ট্রিক্ট ফুটবলে ঢাকাটাকে, কুষ্টিয়া মেজবা ভাই, মুসা ভাই, দৌড় নিপে নিতার সুদীপ, মানে নাম আমার জন্য একেবারে ঝড়েই প্রেম প্রেম, হ্যাঁ, মেজবা, মুসা, দৌড়, নিপের, নিতাই, সুদীপ, চৌড়াঙ্গা বন্ধু ভাই, লিটনটা পরে এসছে, লিটন, তারপর এটা পরে এসছে, মামুটা মুসিলা, লিটন মামুটা অনেক পরে এসছে। তো ওই সময় আমাদের চৌড়াঙ্গা থেকে শুধু মধু ভাই আর মমিন ভাই, চৌড়াঙ্গা থেকে মমিন ভাই আর মধু ভাই ওই ঢাকাতে অংশগ্রহণ করেছে। আমি যে এই যে বিষয়টা আমি এই কারণে শাহিনকে জিজ্ঞাসা করছি যে আমাদের ফুটবল তো আসলে একটা সময় অনেক সমৃদ্ধ ছিল, তাই না?
এই ফুটবলটা নষ্ট হলো কি করে? আমাদের গ্রামীণ খেলা ফুটবল একেবারে। একদম এদেশের একদম মানুষের, সকল মানুষের প্রাণের খেলার নাম হচ্ছে ফুটবল, তাই না? কিভাবে নষ্ট হলো? আপনি একজন সংবাদকর্মী হিসেবে এটা হচ্ছে, আমি যেটা মনে করি, এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভের অভাব। আর দ্বিতীয় কথা, ফুটবলকে হাইলাইট করা হলো, কম পৃষ্ঠপোষকরা এটাকে একেবারে হাল ছেড়ে দিয়েছে এরকম। দ্বিতীয় কথা, ভাই যেটা বললো যে খেলা হয় না, ফুটবল মাঠ নেই। আমাদের গানের কথা বলি, গানেতে কিন্তু একটা ফুটবল মাঠ নেই, নিজস্ব কোনো ফুটবল মাঠ থাকে সেটা নেই। আর উৎসাহ উদ্দীপনার ব্যাপার আছে। আগে ফুটবল খেলা খেলতে যেতে বলতো পরিবার খেলবে। ওই যে আপনি আইডলের কথা বললেন যে কেউ ম্যারাডোনা হবে, ম্যারাডোনার মধ্যে খেলা খেলবে, এই প্রসঙ্গে একটা কথা বলতে, ওই যখন ম্যারাডোনা খেলা কিন্তু 90 ভিতরে, তখন আমাদের মতো যারা এই যে ছোট যারা ছিল, তখন একেবারে ছোট, 5 এরকম তখন আর্জেন্টিনার যে জার্সি, একটা টিম আর্জেন্টিনার জার্সি কিনবে, সেই জার্সি করতে বড় ছোট এই স্যান্ডো গেঞ্জিতে ফুটবল ম্যারাডোনা পেলের ছবি থাকছে। ছবি। এটাকে আমি বলি যে যারা খেলবে, যারা খেলোয়াড় তৈরি হবে, তাদেরকে তো উৎসাহ দিতে হবে। অবশ্যই সেই উৎসাহটা বন্ধ হয়ে গেছে। উৎসাহ বন্ধ হওয়ার আরেকটা বিষয় আছে, কারণ আছে, সেটা হচ্ছে যে খেলা খেলে ভবিষ্যতে কি করবে সে? বাংলাদেশে ফুটবল খেলা খেলে ভবিষ্যৎটা কি, এই চিন্তাটাই কিন্তু আসে। অনেকে দেখেছি আমরা, এই গান্ধী থেকে মেহেরপুর থেকে ঢাকায় গেছি, সেকেন্ড ডিভিশন কি পুরী সব ফার্স্ট ডিভিশন এগুলো খেলা খেলছে, ওইখানেও কিন্তু একটু নোংরা রাজনীতি আছে। ভাইও তো খুলনা শিপইয়ার্ডে খেলতেন। আমি খুলনা সেইখানে প্রথমে গেলাম। গিয়ে- আসবো আপনার কাছে। সেইখানে গিয়ে ভাইদের মতো দক্ষ, মানে ভালো প্লেয়ার, কিংবদন্তিও আমাদের এলাকা ভিত্তিক বলা যায়, তাদের মতো লোক সেখানে বাড়ি খেয়ে ফিরে আসা, আশাহত হওয়া, তাদের মুখে যখন আমরা গল্প শুনবো যে ফুটবল খেলা খেলে এত সময় নষ্ট করে এর ভবিষ্যৎ নেই, তখন আপনি ফুটবল খেলা কিভাবে আশা হতাশ করেন? হবে। একটা খেলা কিভাবে আশা করেন? হতাশ হবে। আজকে ক্রিকেটে দেখেন, ইউরোপ ক্যাসের মতো একজন প্লেয়ার, ভালো প্লেয়ার, সে একটা জায়গায় গেছে, অনেকে যাচ্ছে, অনেক এলাকা থেকে নিচ্ছে, কিন্তু ফুটবলে তো নিচ্ছে। কেন খেলবে ফুটবল খেলা? ফুটবলে যে প্রণোদনা আর ক্রিকেটের এ তো অনেক পার্থক্য, আকাশ পাতাল। 85টা ক্লাব ছিল, 85টা ক্লাব ছিল, আমাদের মতো গান নিতে প্রায় 8-10টা ক্লাব ছিল। ফুটবল খেলা যখন হতো, ভাই যে বললো দোকান বন্ধ করা হতো, গান নিতে দোকান বন্ধ করা হতো, গান নিতে দোকান বন্ধ করা হতো, ব্যবসায়ীরা না, টাকা শুধু দোকান বন্ধ করার কথা বললে হবে না শাহিন। এই যারা দোকান, মানে তো আমরা বলছি যে মোটামুটি একটা দোকান, সেটা আমি বলছি চট পেরে যারা কাঁচা বাজারের ব্যবসা করতো, প্রান্তিক মানুষ, তারা ওই চলে আসতো তহবাজারে। তহবাজারে মেহেরপুরে যখন গানের খেলা হতো, মেহেরপুর আসতে হবে, আসতে হবে। হ্যাঁ, ভাইদের খেলা আছে, গাড়ি রিজার্ভ করতে হবে। ওরে সব বোনের গাড়ি একেবারে। এইটুকু আমরা বাস রিজার্ভ করতাম, বাস রিজার্ভ করে আসা হতো। বাস রিজার্ভ যখন, মানে তো ওটা তো হতো না, একটা গাড়ি তো হতো না। লোকাল গাড়ি যায় আসতে আসতে, কেউ ওই দুপুর বেলায় সাইকেল চালিয়ে আসতো চলে আসতো, রাইট। আগে। তখন আমার খেয়াল আছে 2 টাকা টিকিট, টিকিট পাইনি, আমি ঢুকতে পারিনি, এরকমও আছে। বাইরে থেকে বসে বসে চেপে গেছে, মানে এত পরিমাণ ভিড় হয়েছে। মেহেরপুর আর গানের খেলা মানে প্রচন্ড ভিড়। তাহলে সেখানে হৃদয়ের টান না থাকলে তো আর কেউ আসেনি কোনোদিন এমনিতে। আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আসলে এই যে খেলার এত দর্শক, তাই না, এত দর্শক, এই দর্শক থাকার পরেও আমার ফুটবল জীবিত থাকলো না, এই যে জীবিত আরেকটা থাকলো বিষয় না। আছে, আমি এর ভেতরে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ফুটবল খেলায় এত মানুষ ইমোশনাল হয়, দর্শক মনে করেন যে গাংনী মেহেরপুর খেলা হচ্ছে, হয় গাংনীতে হচ্ছে, নাহলে মেহেরপুরে হচ্ছে, আমি মনে করেন মেহেরপুরের, তো আমি চাইবো না যে গাংনী জিত। কোনোদিনই নেই। এবার স্টেডিয়াম ধরেন মেহেরপুরে না, স্টেডিয়াম এখন ঘেরা হয়েছে, যদি কোনো ভুল সিদ্ধান্ত হয় রেফারির, মাঠের মধ্যে ঢুকে যাবে দর্শক। মাঠের ভেতরে তো রেকর্ড আছে ভাই, মারামারি সব সময় হয়েছে। এখন এই নিরাপত্তার কারণেও অনেক সময় খেলাটা বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়েছে। আয়োজক কমিটি ধরুন সরকার না করুন, ব্যক্তিগত উদ্যোগে অনেকে আয়োজন করছে। আমাদের গাঙ্গে শোনা ভাই আছে, উনি ব্যক্তিগত উদ্যোগে ফ্রিডম ফাইটার। হ্যাঁ শোনা ভাই,
অনেক ই করেছে, পরে সে বললো যে এই মারামারি হয় রিস্ক কে নেবে। Right. এই যে খেলাটা বন্ধ হয়ে গেল। ভাই আপনাকে একটু তো স্মৃতিচারণ করি এই ফুটবলে আমি মেহেরপুরের ফুটবল, মেহেরপুরের টিম, এখনো আপনার এমন কোনো ঘটনা যেটা আপনার এখনো পর্যন্ত মনে হয়, বা এই যে দর্শক, এই দর্শকদের কাছ থেকে আপনি একজন প্লেয়ার হিসেবে দর্শকদের অনুভূতিগুলা আপনাদের দেখে তারা যেভাবে ব্যক্ত করতো, হ্যাঁ, যে আপনি একজন প্লেয়ার, ঠিক আছে, আপনার প্রতি যে সম্মান, যে শ্রদ্ধা, আপনার প্রতি যে ভালোবাসা, কোনো ধরনের কোনো স্মৃতি যদি কোনো টুর্নামেন্টের ইয়েতে যদি আপনার থাকে যদি একটু বলেন। আমার স্মৃতির কথা তো আমার একাধিক না, আমার অনেক, প্রচুর, অনেক, অনেক অনেক। কটা বলবো। আমাকে একটা কথা বলি, তারপরেও বলছি আর অন্য কথা। আমাকে সে দেখেনি হ্যাঁ। জীবনে। আমি রাজশাহী থেকে, মানে রাজশাহী ঠিক না, এটা হচ্ছে গোদাগাড়ি থানা, গোদাগাড়ি থানা। গোদাগাড়ি মানে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীর মাঝামাঝি গোদাগাড়ি থানা। আমি গোদাগাড়ি থানা থেকে রাজশাহী আসছি, থানা মানে ওই গোদাগাড়ি জায়গা থেকে রাজশাহীতে আসছি। তো ওটা হচ্ছে গেট লক গাড়ি, ওই গোদাগাড়িতে দাঁড়ায়, চাঁপাই থেকে ছাড়ে, গোদাগাড়ি দাঁড়ায়, রাজশাহীতে আসে দাঁড়ায়। এই হচ্ছে, আমি ওই গেট লকে উঠেছি, জায়গা নেই, সিট নেই। তা আমি যেখানে দাঁড়িয়ে আছি, তো দুটো ছেলে আমার ওই সিটের পাশে বসে আছে। তো আমার বারবার আমার মুখ পান তাকাচ্ছে। তো তারপরে এক সময় আমাকে বলছে যে ভাই কিছু মনে করবেন, একটা কথা জিজ্ঞেস করবো। বললাম না, ঠিক আছে, মনে কি করে আছে আপনি বলেন। তো বলছে ভাই আপনি কি ইমদাদ ভাই? বললাম হ্যাঁ ভাই আমি ইমদাদ ভাই। আপনার বাড়ি কি মেহেরপুরে? বললাম হ্যাঁ ভাই আমার বাড়ি মেহেরপুরে। বললাম ভাই আপনাকে তো চিনলাম না আমি। তো বলছে আমাকে চিনবেন না, আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ আমাদের। তা আপনার এই খেলার কথা আমরা একটু শুনেছিলাম, এই শোনার থেকেই আপনার ফেসটা আমাদের চেহারার মধ্যে যেন মনে হচ্ছে যেন আপনি সেই ইমদাদ ভাই। মানে আমার বন্ধু শামীম বাবলু ওই ভার্সিটিতে পড়াশোনা করতো। তো তারা একটু আমার এই খেলার গল্প ওই সময় ওদের কাছে বলেছে, সেই থেকে ওই না দেখে আমাকে চিনে ফেলেছে। আচ্ছা, আপনার গেট আপটা বর্ণনা দিয়েছে, ওই চিনে ফেলেছে। দিয়ে আমাকে তখন আবার ভাই বসেন, ভাই বসেন। এই একটা জিনিস, একটা কথা। আর খেলার কথা বলবো, এইভাবে আমাকে চিনেছে। বিভিন্ন জায়গায় খেলা খেলেছি, বিভিন্ন সুনাম হয়েছে। আমাকে বিউ দিতে চেয়ারম্যান খেলা দেখে খেলা পছন্দ হয়ে গেছে। বললো দুটো মেয়ে চেয়ারম্যানের মেয়ের সাথে বিয়ে দিয়া। হ্যাঁ, খুব ভালো কাহিনী। আর একটা গল্প একটু খেলে বলি। এখান থেকে সামান্য দূর, তখন আমার উল্কা ক্লাব এই মাগুরা আলোক দিয়ার আমরা একটা খেলা ধরেছিলাম, টুর্নামেন্ট। তো ওই টুর্নামেন্টে আমরা খেলা ধরতে গেছি, আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা দিয়েছে। তো আমার ক্লাব থেকে তখন তারপরের দিন আবার আমাদের দর্শনা মাঠে ফাইনাল খেলা। তো ক্লাব থেকে যাবে না, আমি একটু রাগারাগি করে টিমটা নিয়ে গেলাম। একেবারে স্রেফ 11 জন প্লেয়ার, আর কেউ নাই। তো ঢাকার গাড়ি সে গেলাম, যাওয়ার পরে খেলা মাঠে আমরা জায়গা দিয়েছে, বসলাম, ডিস করছি। তা আমাদের দেখে বলছে যে ভাই আপনারা এই কী করবেন, খেলা দেখতে এসছেন? আমার না, খেলা করতে এসছে। কী করবেন আপনারা খেলা? মানে আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। তো যাই হোক, ড্রেস করে মাঠে আসলাম। মাঠে ঢুকতে পারছি না, এত দর্শক, প্রচুর দর্শক। আমাদের খেলা হচ্ছে ওই ফরিদপুরের সাথে। তো সে ফরিদপুরকে আমরা হারিয়ে দিলাম। দর্শক নেই কিন্তু, সব ফরিদপুরের দর্শক, টোটাল সাপোর্টার ফরিদপুর দর্শক। আমি চিন্তা করছি আমার প্লেয়াররা তো নার্ভাস হয়ে যাবে। আমি ইজি বল গ্রিপ করছি এবং গ্যালারি শো দিয়ে বল ধরছি। আমি প্লেয়ারকে বললাম যে গোলের মধ্যে পাখিও যাবে না। আমার প্লেয়ারের একটা বিশ্বাস ছিল, যেভাবেই মারুক আমার গোল হবে না, ইমদাদ ভাই আছে গোলে, ইমদাদ আছে গোলে। এই একটা বিশ্বাস ছিল আমার প্লেয়ারদের আমার উপরে। তো আমি ওই গ্যালারি শো দিয়েই আমি কিছু দর্শক কারেকশন করে ফেললাম। করতে করতে যা আমরা 1 গোলে জিতলাম। আচ্ছা, জেতার পরে আমরা সেমিফাইনাল খেলবো খুলনা কসমোসের সাথে। ওরকম সময় মতো আমরা যেতাম এখান থেকে ঢাকার গাড়িতে।
তো আমরা 10:30টার সময় সেই আলোক দেয়া মাগুরা আলোক দেয় পৌঁছালাম 10:30টায়। ওকে একটা ক্যানেল আছে, ক্যানেলটা পার হয়ে তারপরে সেই গ্রামটা এবং মাঠ। তো দেখছি ওই আবাদি মাঠে সব মানুষ, বহুত মানুষ রান্না করছে। তো আমরা জিজ্ঞাসা করছি কি ব্যাপার ভাই, আজকে এখানে রান্না করছেন, ব্যাপারে আজকে হাট টাট আছে নাকি? তো বলছে যে না ভাই এখানে হাট না, আমরা খেলা দেখতে এসেছি। কি খেলা ভাই? বলে বিকালে ফুটবল খেলা আছে। এখন বাজে কিন্তু 10:30। আপনার তো বাড়ি কোথায়? বললো ভাই আমাদের কারোর 18 মাইল, কারোর 20 মাইল তখন 18 মাইল দূরে, কারোর 20 মাইল দূরে, কারোর 16 মাইল দূরে। এই বাঁকে করে সব চাল ডাল নিয়ে এসছে, নিয়ে এসে ওই রান্না করে দুপুরে রান্না করে মাঠে খেলা দেখবে। তো আমরা বলছি যে ফুটবল বিকালে খেলা আছে, কার খেলা আছে? বিকালে খেলা আছে। এখন বললো যে না আমরা ভাই সেই মেহেরপুরের গোলকিপারের খেলা দেখতে এসেছি। মানে তার আগের দিন আমরা ওই ফরিদপুরের সাথে খেলা খেলেছি। আমি যে খেলাটা ওখানে প্রদর্শন করেছি সেই খেলা দেখে ওনারা মুগ্ধ হয়েছে। এটা বিশালভাবে সার্কুলার হয়ে গেছে এবং তারা বলছে যে আমরা মেহেরপুরের গোলকিপারের খেলা দেখতে এসেছি। তো আমরা সেই খুলনা কসমসকেও হারালাম, ফাইনালে গিয়ে চ্যাম্পিয়নও হলাম। সে শিল্ড আজও আমাদের বাসায় আছে। তো এই টাইপের, যেমন খুলনা বয়েলকান্দি খেলা খেলতে গেলাম চেয়ারম্যানের, সেমিফাইনালে গেলাম খ্যাপ, কিন্তু তাও আবার খ্যাপ, সেই সময়কার 600 টাকা খ্যাপ। হ্যাঁ, মানে যেটা হায়ারে যাওয়ার কথা বলা হয়। হ্যাঁ, তো বয়েলকান্দি একেবারে এক্সট্রিম বর্ডার। সেমিফাইনালে জিতলাম। ফাইনালে আমি বললাম যে ফাইনাল আমার তো আসতে পারবো না, আমার তো ঢাকা খুলনা করছি, আর খুলনার লিগে আছে, তারপরে আমার ডিপার্টমেন্টের খেলা আছে, আসলে একটা গ্যাপ দেখে আপনারা খেলাটা নেবেন, তাহলে আমি আসব। তো যাক সেইভাবে খেলাটা নিয়েছিল। এবার সেই ফাইনাল খেলাতে গেলাম, আমার এগেনস্টে সব ভালো ভালো নামি দামি খুলনার সব প্লেয়াররা গেল, রঘু ভীমরা গিয়েছিল, আর আমি সেলিমকে কয়েকজনকে খুলনার আমার মতো করে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে সেই ফাইনাল খেলায় জিতলাম। জেতার পরে এবার সে রাত্রে ওনার বাসায়, চেয়ারম্যানের বাসায় আমাদেরকে রেখেছে, বিশেষ করে আমাকে, আরও পাশে আছে তাদেরকে রেখেছে। রাখার পরে এবার 2 দিন হয়ে যাচ্ছে, আমাকে ছাড়ছে না। হ্যাঁ, আমার প্লেয়ার সব তারপরের দিন সব চলে এসেছে, কিন্তু আমাকে ছাড়ে না চেয়ারম্যান। আমি খুব টেনশনে পড়ে গেলাম, বুঝলি, আরে যাবেন খেলা নাই, বার থাকেন, একটু বেড়ে টেড়ে যান। এই করতে করতে 3 দিনের দিন আমার রাত্রিবেলায় আমি শুনতে পাচ্ছি যে চেয়ারম্যানের বড় মেয়ের সাথে আমার বিয়ে দেবে। আচ্ছা, আমার তো তখন ধ্যান ধারণা জ্ঞান আমার একটাই, সে ঢাকা মাঠে ফুটবল, ঢাকাতে খেলা খেলবো, একটাই টার্গেট, তীর কিন্তু আমার ওই একটাই, যে ঢাকা মাঠে আমি কেবল এই বিজি প্রেসে চান্স পেয়েছি সেই সময়, ঢাকা বিজি প্রেস থেকে ওয়ারি থেকে আবাহনীতে ডাক পেলাম আর হাতটা ভাঙলো। দুঃখের কথা, আর কি বলবো, কপালে না থাকলে হয়। আসবো আপনার কাছে। এই যে চেয়ারম্যানের মেয়ের সাথে বিয়ে পর্যন্ত দিতে চায় একজন ফুটবল ভক্ত, একটা প্লেয়ারকে দেখে এতটাই আবেগ তাকে তাড়িত করে, তার মেয়ের সাথে বিয়ে দেবে, তার জাত পাত, অর্থনৈতিক অবস্থা, পরিবার কিচ্ছু চিনে না। ফুটবলের এতটা বাস্তব অবস্থায় যে এত ক্রেজ পিপুলের মধ্যে, এত দর্শক, সেই দেশে ফুটবল হলো না, ক্রিকেট দাঁড়ালো। যে ক্রিকেট মাত্র 16টা দেশে অবস্থান করছে অ্যাসোসিয়েট মেম্বার দিয়ে, আর আমার 218-20টা পৃথিবীর দেশগুলাতে ফুটবল হচ্ছে সকলের এক ধরনের জাতীয় খেলা, তাই না? আমার মেহেরপুরের যারা ম্যারাডোনা হবে, যারা পেলে হবে, যাদের আইডল, যারা এমদাদ ভাই যাদের আইডল হবে, এই সমস্ত সন্তানদের, এই সমস্ত যুবকদের যদি আসলে সেই ক্ষেত্র তৈরি করে না দেয়া হয়, তারা তো অ্যান্ড্রয়েড ফোন নেবেই, তারা তো মাদকাসক্ত হবেই। কিভাবে দেখবে? প্রতিকারটা কি? আসলে ওই এর আগে যখন ফুটবল খেলা হতো,
আমরা যখন ছোট ছিলাম তখন বড় ভাইদের দেখেই কিন্তু আমি বললাম। আদর্শ থাকে, মডেল থাকে। ওই বড় ভাইদের কথা শুনে, বড় ভাইদের উৎসাহে আমরা তখন ফুটবল মাঠে যেতাম, খেলাও খেলতাম। ওইখানে সর্বন্যূনতম হলেও একটা উৎসাহ দেওয়ার জন্য একটা পুরস্কার থাকতো। আর যারা ফুটবল খেলায় নিয়ে যেত, যেমন আমাদের ছিল আশরাফ গেমসার। গেম মাস্টার। আপনি জানেন না উনি মানে ফুটবলকে গান নিতে কি দিয়েছেন, এই যে গেমসারের হাতে তৈরি করা আমার ভাই তুতা, আজমাইল, আসাদুল, তারপরে যে ডিফেন্সে খেলতো বাবলু, তার পরবর্তীতে মুক্তি আসলো, সেন্টু আসলো। আমাদের মেহেরপুরে ওই যে আমাদের সালাম, লিজন, এই ব্যাস, এই ব্যাস, লতিফ, এই ব্যাস, একদম এই এগুলাকে যখন তৈরি করছে, যখন পরের হাতে তৈরি আব্দুর রৌফ, তখন ঠিক ওই ধরনের গেম টিচার থাকা দরকার। বর্তমানে সেগুলাকে আছে। আর একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা, তখন দেখছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে খেলা করার জন্য, বিশেষ করে ফুটবল খেলা করার জন্য যারা খেলবে তাদের জন্য ড্রেস ফ্রেস, নাস্তা পানি সবগুলো করা হতো এবং উৎসাহ দেওয়া হতো। যে উপজেলা, যদি উপজেলা হয় উপজেলা ব্যাপী চ্যাম্পিয়ন হতে হবে, মেহেরপুরের সাথে খেলতে হবে, মেহেরপুরের সাথে জিততে হবে, খুলনায় যেতে হবে, এরকম একটা উৎসাহ দিত এবং ধাক্কা দিত যে খেলতে হবে, মাঠে আসতে হবে। এখন সেটা নেই। এখন কেন নেই? আমার মনে হয় সংশ্লিষ্ট যারা আছে এই প্রশ্নটা তাদের কাছে করা উচিত। না, ওই যে ভাই আগে একটু উল্লেখ করেছেন যে মেহেরপুরের ক্রীড়াঙ্গন 9 বছর যাবৎ অ্যাডহক কমিটি দিয়ে চলে। স্টেডিয়ামে খেলা নাই, কিন্তু খাতা কলমে খেলা আছে। এইগুলা দেখবে কি? এগুলা দেখবে রাজনৈতিক নেতারা, দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি এবং প্রশাসন। জেলা প্রশাসক পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, তাই না? যেখানে আজকে হয়তো ইনি বলবেন যে দেখেন আমি তো আসলে নতুন আসছি, মেহেরপুরের বর্তমান জেলা প্রশাসক মহোদয়, উনি অবশ্যই এই কথা বলবেন যে আমি নতুন এসেছি, আমি দেখছি বিষয়টা। 9 বছরের উত্তর তার তিনি দেবেন না, এটা খুবই সঙ্গত কথা। কিন্তু ওই চেয়ারের যে দায়, এই চেয়ারের দায়টা তো নিতে হবে, কাউকে না কাউকে তো নিতে হবে। এতদিন হয়নি মানে এখন হবে না, তাহলে আপনি বলেন আপনি কতদিনের মধ্যে করতে পারবেন? আমরা কোনোভাবেই এই ক্রীড়াঙ্গনকে কিন্তু মেরামত করতে পারছি না। এর যে লিকেজ গুলা কোনোভাবেই মেরামত হচ্ছে না। ফুটবলের মূল্যায়নটা আগের মতো হয় না। আগে যে ভাই বললো যে খেতে যেতাম, প্রত্যেকটা জায়গায় ফুটবলের একটা হয় না। মানে আমি বলি, সরি বলেন, আগে তো আমরা 600 টাকা ঢাকার মতো সালাউদ্দিন ভাই, শান্টু, মোতালেব, তারপরে রকিব ভাই, জিল্লু ভাই, সব ন্যাশনাল কালার প্লেয়ার যশোর যে যার জুট মিলের মাঠে খেলা। আমাদের টিমের সাথে ভার্সেস পিপুল জুট মিল খুলনা ভার্সেস যশোর যে যার জুট মিল। পয়সা নেই মানে ওই সময়তে ওনারা আসছে 1000 টাকা, বাংলাদেশ মানে জাতীয় টিমের প্লেয়াররা 1000 টাকা, মানে ওই বলে না খ্যাপ বলে না, ন্যাশনাল টিমের প্লেয়াররা আসছে 1000 টাকা খ্যাপ, প্লেনে আপ ডাউন যশোর টু ঢাকা, আর 1000 টাকা খ্যাপ। আর আমরা খেলেছি কত? 600 টাকা। ভাই খেলাটা তো ছিল নেশা। আরে নেশা না, হ্যাঁ, আপনি তো পেটে ভাতেও খেলেছেন। আরে তোর কর্মড়ি বিস্কুট খেয়ে খেলা আছে। আমার সারা রাত ঘুম হয়নি। আমি মেহেরপুর সাব ডিভিশনে চান্স পেয়েছি, শুধু কানে একবার গেছে যে তুই এবার মেহেরপুরে এই জেলায় সাব ডিভিশন টিমে চান্স পেয়েছিস, হইতে পারে। আর যাবা কোথায়? সারা রাত ঘুম নাই, বাস্তব কথা বলছি। কোথায় সকালবেলায় সৈন্য তোকে বাদ দিয়েছে, তার কারণ প্লেয়ার তো মেলা, অনেক রাইট, প্লেয়ার তো মেলা। কোথায় সকালবেলায় সৈন্য নেই, আরে সর্বনাশ, সারা রাত ঘুম নেই, ওই চিন্তা করছি। এত প্লেয়ার, এত দর্শক, আমরা সেটাকে ধরে রাখতে পারলাম না। কি করে ধরে রাখবো? আমি তো বলছি, আমি কয়েক বছর অবশ্য জেলা ক্রীড়া সংস্থার জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আমরা একটা পর্যায়ে ক্যাম্পিং করে বেশ কিছু প্লেয়ার তৈরি করলাম। সেই প্লেয়ারগুলো আজকে 12-14 বছর মানে ভাঙি খেলো। এখন একটা প্লেয়ার সোজা করে বল মারতে পারে না, খ্যাপ মারছে 8000, 10,000, 7,000। আমি এখন কিছুদিন আমি অবশ্য বাসি দিয়েছি, রেফারিং করেছি, আম্পায়ারিং করেছি।
আমি এক জায়গায় খেলা খেলতে পরিচালনা করতে গেছি, পয়সা নেই মানে প্লেয়ারদের, রায়পুরের কটা প্লেয়ার আছে বাড়িতে শুতে পারে না, প্রতিদিন বাই রোটেশনে প্রতিদিন খেলা, 800 টাকা 700 টাকার নিচে সে খ্যাপ মারে না। তার মানে সে প্রতিদিন আসে, ফুটবল সিজনে আসলে প্রতিদিন তারা ওই খ্যাপে এ গ্রাম ও গ্রাম সে গ্রাম খেলে বেড়াচ্ছে, প্রচুর পয়সা। এখন আমরা যখন খেলা খেলেছি পয়সা দিয়ে খেলেনি, ওই বললাম না কড়মড়ি বিস্কুট দিয়ে খেলা খেলেছি, নেশা ছিল শেষ। নেশা ছিল। এবার খেলা খেলতে হবে, তো একটা আগ্রহ থাকতে হবে, একটা খেলা একজনের দেখে একজনের খেলা শেখে। আজকে মাঠে ফুটবল খেলা থাকলে পারে, আজকে মেহেরপুরের লোক, ডিস্ট্রিক্টের লোক যাচ্ছে আমঝুপি মাঠে খেলা দেখতে, দারিয়াপুর মাঠে খেলা দেখতেছে, গোবিপুর মাঠে খেলা দেখতে যাচ্ছে আমরা, আর এর থেকে গলায় দড়ি দেওয়া ভালো। আজ গ্রামে খেলা খেলবি, খেলা খেলি কোথায় যাব, আজ আমি ডিস্ট্রিক্টের স্টেডিয়াম মাঠে খেলা খেলবো, আমরা স্টেডিয়াম মাঠে খেলা খেলবো, সেইভাবে আমাদের তৈরি হতে হবে। গ্রামের এই মন মানসিকতা ছিল প্লেয়ারদের, ছিল কিনা? আজকে কোথায় বাদেয়াপাড়া, আজ বাউন্দি, কাজীপুর, গাংনি, মঠমোড়া এইসব টিম ছিল মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে খেলা খেলতে হবে। বললাম না 85টা 86টা ক্লাব ছিল, 85টা 86টা ক্লাব ছিল। আজকে 8 বছরে তারা সেসব ক্লাব তো নাই, ক্লাব কোনো চিঠিও দেয় না, খেলাও নাই, কোনো কিছু নাই, বাস শেষ। আমি একটু চেষ্টা করেছিলাম, বড় বড় জনদের কাছে গেছিলাম আর কি স্টেডিয়ামটাকে বাঁচানোর জন্যে। মেহেরপুর মানে কি বলবো, এই জুনিয়র বাচ্চারা এই খেলাধুলার জন্যে তার মা বাপ কিন্তু আগ্রহ আছে, নেই এ কথা বলা যাবে না, আমার এই ছেলেটাকে একটু খেলা শেখান বলে, কিন্তু আমি এটা পরীক্ষিত। আমি কলেজ মাঠে বেশ কিছু ছেলে প্র্যাকটিস করাতাম, বহু ছেলের বাপ আমার কাছে এসছে যে আমার ছেলেকে নেন, আসে কিন্তু এখনো ফুটবলের দর্শক আমরা এখন আমরা প্রায় শেষ সময় চলে আসছি। শাহিন, আপনার কাছে জানতে চাই আসলে এর প্রতিকার করণীয় যদি অল্প কথা বলেন, যে আসলে এই বেরোনোর রাস্তা খুঁজতে হবে। হ্যাঁ, এর করণীয় হচ্ছে যে আপনার টুর্নামেন্ট দিতে হবে, খেলার ব্যবস্থা করাতে হবে, আর এই টিনেজদের টানতে হবে খেলার দিকে, এবং তাদের জন্য যে বললাম উৎসাহ দেয়, বড়ভাবে উৎসাহ দেবে, যে কোনোভাবে উৎসাহ দিতে হবে, সরকারিভাবে তাদের একটা পুরস্কার হোক বা যে জিনিসটা। তাহলে আমরা যদি তৃণমূল পর্যায়ে ধরি, আমরা যদি প্রথমেই ধরি যে স্কুল লেভেলটা, তাহলে স্কুল লেভেলে প্রত্যেকটা স্কুলে আমরা জানি যে ক্রীড়া শিক্ষক আছে। আচ্ছা, তাহলে আলটিমেট এই ক্রীড়া শিক্ষকের আসলে মূলত কাজটা কি? তার কাজ তো আর ক্লাস নিয়ে না, তার কাজটা যেটা, সেই অ্যাসাইনমেন্টটা কিন্তু তার যে অ্যাসাইনমেন্ট সেইটা সে বাস্তবায়ন করবে, তাই না? ক্রীড়াঙ্গনটাকে, সেই তার প্রতিষ্ঠানের ক্রীড়াঙ্গনটাকে সে ধরে রাখবে। এইটাকেও কিন্তু আসলে দেখভাল করার কেউ নাই। ওইখান থেকে একটা পরপর যে কলেজ লেভেল, বিশ্ববিদ্যালয় লেভেল, প্রত্যেকদিন যে খেলার একটা সময় আছে, রাইট, যে খেলার একটা সাবজেক্ট আছে, যে ক্লাস হোক বা খেলা প্র্যাকটিক্যালি করতে হোক, সেটা কিন্তু আছে, ওইটা কিন্তু করা হয় না কোনো প্রতিষ্ঠানে। এবং আমরা সেই সময় দেখতাম যে স্কুল লেভেলের ইন্টার স্কুল খেলা একটা মারাত্মক টুর্নামেন্ট। প্রসঙ্গে বলে আমাদের গানের বিষয়টা নিয়ে বলি যে গেমস আর নির্দেশ দিত আর কি, ইন্টার স্কুলের খেলা একই মাঠে 2টা খেলা হতো, মানে আপনাদের সিনিয়রদের খেলা হতো, আমাদের স্কুল যাদের খেলা। তো আমাদের বলতো যে তোরা 2:30টার সময় মাঠে আসবে, দুপুর 2:30, সেই সময় গরম আসে, গরমে তো বেশি ফুটবল একেবারে সকালে খেলা হতো, সকালে খেলার পরে বাড়ি গিয়ে আবার 2:30টার সময় ফুটবল মাঠে আসা, আসে প্র্যাকটিস 1 ঘন্টা ধরেন এমনি ওয়ার্ম আপ প্র্যাকটিস চলবে, চলার পরে সিনিয়র ভাইদের সাথে খেলতে হতো, উৎসাহ দিতে হতো খেলা। এইভাবে ফুটবল প্লেয়ার তৈরি হয়েছে সেই সময়। আমি আসবো, আমি এই আজকের অনুষ্ঠানটা আসলে যেভাবে করলাম আমাদের ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে, আমি একটু আজকের অন্তত রুটিন ওয়ার্কটা একটু করে নিই। আমার হাতে আছে মেহেরপুর প্রতিদিন। মেহেরপুর প্রতিদিনে আজকে প্রধান সংবাদটি হচ্ছে গাংনী RBGM মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে তড়িঘড়ি, বাদ সাধলেন এমপি। প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে অর্থ বাণিজ্যের অভিযোগ, না ফেরার দেশে জাদুকর ডিয়েগো ম্যারাডোনা। কালীগঞ্জে গণপরিবহন নেই, নো মাস্ক নো সার্ভিস নীতি। কোটচাঁদপুরে বুধো হত্যার খুনিরা অধরা। মেহেরপুরে ওলকপির মাঠ দিবস। কার্যকর তামাক কর ব্যবস্থার জন্য জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি। আমার হাতে আছে পশ্চিমাঞ্চলের প্রধান সংবাদটি করেছে পাহাড় পর্বত সমৃদ্ধ বান্দরবন।
রাঙামাটি খাগড়াছড়ি জেলা শত শত বছর কাল ধরেই চলছে রাজার শাসন। বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গণমাধ্যমকে বিদ্যুৎ মন্ত্রী ইয়াফেস ওসমান রূপপুর পারমাণবিক কেন্দ্রে উৎপাদিত প্রতি কিলো বিদ্যুতের খরচ পড়বে 4.5 টাকা। দাবি পূরণ বিষয়ে সম্মতি এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান। এটা হচ্ছে সেলুন এমপির সাথে চুয়াডাঙ্গা কালেক্টরেট সহকারী সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ। ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার ইন্তেকাল। আমার হাতে আছে সময়ের সমীকরণ। সময়ের সমীকরণের প্রধান সংবাদটি করেছে ভালো নেই ব্যাংকিং খাত, ফুটবল মহানায়কের চির বিদায়, কালেক্টরেট সহকারী সমিতির স্মারকলিপি পেশ, পৌর ভোটে যত নিয়ম দলীয় মেয়র প্রার্থী হতে লাগবে সভাপতি সম্পাদকের প্রত্যয়নপত্র, স্বতন্ত্র প্রার্থিতায় 100 ভোটারের স্বাক্ষর, খুলতে হবে নতুন ব্যাংক অ্যাকাউন্ট, দিতে হবে টিআইএন নম্বর এবং আয়কর রিটার্নের রসিদের কপি। আমার হাতে আছে মাথা ভাঙা। দৈনিক মাথা ভাঙা তাদের প্রধান সংবাদটি করেছে প্রথম থেকে নবম শ্রেণীতে এবার ভর্তি লটারিতে পিছিয়ে যাবে আগামী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনায় আরও 39 জনের মৃত্যু, শনাক্ত 4.5 লাখ। ফুটবল কিংবদন্তি মারাডোনার বিদায়। আমরা সব পত্রিকা এবং আমাদের যত অনলাইন আছে, শুধু প্রিন্ট মিডিয়াই না, অনলাইন পোর্টালগুলো আমাদের এলাকার এই ফুটবল কিংবদন্তি মারাডোনার বিদায়, এই মারাডোনাকে নিয়ে সকলেই রিপোর্ট করেছে। আসলে এই রিপোর্টটা আমাদের এই মফস্বল থেকে এই বলা যায় যে বিশ্বের প্রতিটা আনাচে কানাচে, প্রতিটা দেশের একটি খবর মারাডোনা। আমরা আজকের এই আলোচনাটাও আমরা মারাডোনাকে ঘিরেই আমাদের স্থানীয় ক্রীড়াঙ্গন নিয়ে কথা বলেছি, যেটা খুব রিলেটেড। আসলে মারাডোনা যে প্রভাবটা আসলে আমাদের বিস্তার করেছেন, ফুটবলাররা যে আসলে একীভূত করতে পেরেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীর মানুষকে, এইটা মনে হয় আর কোনো মাধ্যমই সেটা পারেনি, আর কোনো মাধ্যম পারেনি, তাই না? যে টোটাল পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ করা, এইটা কোনো ধরনের অন্য কোনো আদর্শ, অন্য কোনো ক্ষেত্র, অন্য কোনো বিষয় দিয়ে পৃথিবীর মানুষকে এক জায়গায় করা যায়নি। এহেন একটা মাধ্যমকে অবশ্যই আমরা আশা করব যে এই মাধ্যমটা জীবিত থাক। তার কারণ আমরা দিন শেষে কিন্তু আসলে আমরা যে ফিলোসফি বিশ্বাস করি না কেন, আমরা যে কাজ করি না কেন, যাই করি না কেন, আমরা কিন্তু মূলত মানুষ। আর এই মানুষের মূল পরিচয় তার মানবিকতা। এই মানবিকতাকে কেন্দ্র করে পৃথিবীর মানুষকে এক জায়গায় করেছে একটা ক্রীড়াঙ্গন, যে ক্রীড়াঙ্গনের মূল সাবজেক্ট ছিল ফুটবল। আমি অবশ্যই এই ফুটবল কিংবদন্তি, তিনি পৃথিবীর অনেক দায় মিটিয়ে গেলেন মানুষকে একত্রিত করার। আমি মনে করি তিনার মতো একটা মানুষ, মাত্র 60 বছরে যার প্রস্থান ঘটল পৃথিবী থেকে, ইয়ের ভাষায় যদি বলি, আসলে এই মানুষগুলো মরে না। পৃথিবী সত্যিকার অর্থে ফুটবল যতদিন বেঁচে থাকবে, মারাডোনা ততদিন বেঁচে থাকবে, পেলে ততদিন বেঁচে থাকবে, 100 এর কোনো ধরনের কোনো ব্যত্যয় নাই। তাহলে আমরা অবশ্যই আমরা একটি বাংলাদেশের একদম একটি সীমান্তবর্তী এলাকা থেকে এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আমরা ম্যারাডোনার স্মৃতিচারণ করলাম। আমরা অবশ্যই আশা করব এই ফুটবল বেঁচে থাক আমাদের প্রত্যেকের মধ্যে। অনেক ধন্যবাদ দাদ ভাই, অনেক ধন্যবাদ শাহিন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অনেক কথা বললাম। বলা যায় যে আমাদের আজকের এই ইয়েটা শুধুমাত্র মারাডোনা কেন্দ্রিক, এটা হওয়াই তো উচিত। সেক্ষেত্রে 3 দিনের শোক চলছে আর্জেন্টিনায়। এই শোকের বার্তা অবশ্য সারা পৃথিবীতেই পৌঁছে গেছে গতকাল থেকে। শোক যার যার মতো করে পালন করছে, স্মৃতিচারণ করছে যার যার মতো করে, করাই তো উচিত। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।